মানুষ ও দানবদের মধ্যে সংঘর্ষ যুগ যুগ ধরে চলে আসছে। এই রক্তক্ষয়ী যুদ্ধের ইতিহাস দানব জাতির প্রাচীন গ্রন্থগুলোতে গভীরভাবে লিপিবদ্ধ রয়েছে। সেই ইতিহাসের পাতায় বিশেষভাবে উল্লেখ রয়েছে এক শক্তিশালী জাদুকরের কাহিনী, যে ডিমন লর্ডের সপ্তম বাহিনীর ব্রিগেডের কমান্ডার ছিল। তার নাম আইক। আইক নিজেও একজন কিংবদন্তি জাদুকরের বংশধর, যার খ্যাতি অতীতে তার অতিমানবীয় শক্তির জন্য সুপরিচিত ছিল। বর্তমানে আইক ডিমন বাহিনীর সঙ্গে এক মানব শহরে আক্রমণের পরিকল্পনা করছে। ডিমন বাহিনী অতি দ্রুত শহরের প্রতিরক্ষা ওয়াল ভেঙে ফেলে। এরপর কয়েক মিনিটের মধ্যে দানব যোদ্ধারা শহরে প্রবেশ করে এবং মানব সৈন্যদের নৃশংসভাবে মারতে থাকে। ফলে মানব বাহিনীর সৈন্যরা দানব বাহিনীর অসীম শক্তির কাছে টিকতেই পারে না। দানবরা শুধু আকারে বৃহৎ নয়, তাদের শারীরিক ক্ষমতাও মানুষের তুলনায় বহুগুণ বেশি। ঠিক তখনই আইক মানব সেনাপতির কাছে পৌঁছে যায়। পরিচয় দিয়ে বলে সে হলো দানব বাহিনীর সপ্তম ব্রিগেডের কমান্ডার। এরপর সে মানব সেনাপতিকে তিনটি বিকল্প দেয়: এক, আত্মসমর্পণ করা; দুই, সম্মানের সঙ্গে মৃত্যুবরণ করা; তিন, পালিয়ে নিজের জীবন রক্ষা করা। কিন্তু মানব সেনাপতি আইকের দেওয়া সুযোগ উপেক্ষা করে অস্ত্র হাতে তুলে নেয় এবং তার দিকে ঝাঁপিয়ে পড়ে। আইক এক শক্তিশালী ঝড়ো জাদুর আঘাতে তাকে পরাস্ত করে ফেলে। মুহূর্তের মধ্যে সেনাপতি মাটিতে লুটিয়ে পড়ে। তবে আইক তাকে হত্যা করে না, বরং সে তার অনুগত যোদ্ধাকে আদেশ দেয় সে সেনাপতিকে সুস্থ করার জন্য। আইক এমনকি আত্মসমর্পণ করা মানব সৈন্যদেরও সুস্থ করার নির্দেশ দেয়। সপ্তম ব্রিগেডের কমান্ডার বিস্ময়ে হতবাক হয়ে যান যখন জানতে পারেন আইক মাত্র এক সপ্তাহের মধ্যে একটি শহর দখল করে নিয়েছে। তার চমকপ্রদ কৌশল ও অপ্রতিরোধ্য সাফল্য দেখে তিনি উপলব্ধি করেন আইক সত্যি বিরল প্রতিভার অধিকারী। এই সময় আইক একটি শক্তিশালী প্রতিরক্ষা বলয় তৈরি করেন, যাতে কেউ সেখানে আসতে না পারে। যুদ্ধে বিজয় হলেও আইকের মনে আনন্দ বয়ে আনেনি, কারণ এই সংঘর্ষ বহু নিরীহ মানুষদের প্রাণ কেড়ে নিয়েছে। আসলে আইক ডিমন জাতির মধ্যে কেউ নয়, সে হলো একজন মানুষ। তার গুরু মহা জাদুকর রম্বক তাকে আশ্রয় দিয়েছিলেন, যিনি বহু পূর্বের সভ্যতা ও গ্রন্থের জ্ঞানী ছিলেন। যদিও আইক একজন মানব, তবুও রম্বক তাকে স্নেহের সঙ্গে লালন পালন করে এবং নিজের হাতে জাদুবিদ্যার প্রতিটি রহস্য তাকে শিখিয়েছিলেন। তবে তিনি আইকে কঠোরভাবে সতর্ক করেছিলেন ধ্বংসপ্রাপ্ত প্রাচীন সভ্যতাগুলোর অস্তিত্ব যেন কখনো প্রকাশ না পায়, কারণ তা চরম বিপর্যয় ডেকে আনবে। এছাড়াও রম্বক আইকে সাবধান করে দেয় সে যেন কখনো নিজের মুখোশ খুলে না ফেলে, কারণ যদি ডিমন লর্ড জানতে পারেন যে আইক একজন মানুষ, তবে তিনি কোনোভাবেই তাকে ক্ষমা করবেন না। কিন্তু এই মুহূর্তে আইক আত্মবিশ্বাসের সঙ্গে তার মুখোশ খুলে ফেলে। সে নিশ্চিত তার কক্ষে কেউ প্রবেশ করতে পারবে না। কিন্তু ঠিক তখনই সেখানে কারো শব্দ পায়। টেবিলের নিচে লুকিয়ে থাকা এক ভীত সন্ত্রস্ত মেয়ে আতঙ্কিত কণ্ঠে বলে, আমি কিছুই দেখিনি, দয়া করে আমাকে মারবেন না। আইক হতবাক হয়ে যায়। তার এত বড় গোপনীয়তা এত সহজেই প্রকাশ হয়ে গেল। কক্ষ থেকে বেরিয়ে আসার পর আইক শহরের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে যায়। তার অনুগত সহকারী গিরন বলে, এতগুলো মানুষদের জীবিত ছাড়া ঠিক হবে কিনা। আইক বলে, ডিমন লর্ড কেবল বিজয়ের ব্যাপারেই চিন্তা করেন। এই শহরটি মানুষদের জন্য একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র। যদি এখানকার অধিবাসীদের নির্মূল করা হয়, তবে ভবিষ্যতে কর ও সম্পদ সংগ্রহ করার কেউ থাকবে না, যা দানব সাম্রাজ্যের অর্থনীতিতে ভয়াবহ ধাক্কা দেবে। এরপর তারা একদল ব্যবসায়ীর সঙ্গে দেখা করে। তাদের মুখে দুশ্চিন্তার ছাপ, কারণ তারা মনে করছিল ডিমন লর্ড হয়তো তাদের থেকে বেশি পরিমাণে কর নিবে। আইক বিষয়টা দ্রুত বুঝতে পারে এবং তাদের আশ্বস্ত করে যে আগের মতোই কর দিলেই চলবে। তবে সে এটাও স্পষ্ট করে জানিয়ে দেয়, যদি কেউ কর দিতে সংকোচ করে তাহলে তার জন্য কঠোর শাস্তি রয়েছে। কথা শেষ হতেই আইক হঠাৎ অন্ধকার এক স্থানে টেলিপোর্ট হয়ে যায়। আসলে এই কাজটি তার কমান্ডার সেফিরো করেছিল। তবে সেফিরো কেবল আইকের উচ্চ পদস্থ কমান্ডার নয়, সে আইকের আসল পরিচয় জানে। সে জানে যে আইক একজন মানুষ। সে আইকের প্রতিটি যুদ্ধে নজর রাখতো এবং ডিমন লর্ডের কাছে তার প্রতিটি গতিবিধির রিপোর্ট পাঠাতো। এবার সে আইককে ডেকেছে কারণ ডিমন লর্ড তার সঙ্গে দেখা করতে চায়। কারণ ডিমন লর্ড জানতে পেরেছে আইক মাত্র এক সপ্তাহের মধ্যে সম্পূর্ণ এক শহর দখল করেছে, আর এটাই তার প্রতি আগ্রহের মূল কারণ। ডিমন লর্ড দুর্গে টেলিপোর্ট করে নিয়ে যাওয়ার জন্য সেফিরো আইককে তার কাঁধে হাত রাখতে বলে। অন্যদিকে আইকের ঘরে সেই পরিচালিকা সাথী ঘুম থেকে উঠে কিছু খাবার জন্য বাইরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু হঠাৎ এক অদৃশ্য শক্ত দেওয়ালে ধাক্কা খায়। আইক এখনো সুরক্ষা ব্যারিয়ার সক্রিয় রেখেছে যাতে কেউ সেখান থেকে বের হতে না পারে। তবে আইক আগেই তার ঘরে এক প্লেটে খাবারের সঙ্গে একটি চিঠি রেখেছিল, যেখানে সবগুলি খেয়ে শেষ করার নির্দেশ ছিল। সে এক মুহূর্ত দেরি না করে ঝাঁপিয়ে পড়ে এবং এক টুকরো বাদ না রেখে মুহূর্তের মধ্যে সব শেষ করে ফেলে। আইক টেলিপোর্ট করে সেফিরোর সঙ্গে ডিমন লর্ডের দুর্গে পৌঁছায়। সেটি ছিল সম্পূর্ণ ডিমনদের এলাকা। চারপাশে ছড়িয়ে থাকা কালো অন্ধকার শয়তানি শক্তি তরঙ্গ, যেটি আইকের শ্বাসরুদ্ধকর করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। তার উপর
পর আইকের মনে আরো বড় এক দুশ্চিন্তা ছিল, যদি পাহারাদাররা তার আসল পরিচয় ধরে ফেলে। দুর্গের প্রবেশের নিয়ম ছিল প্রত্যেক জাদুকরের মুখোশ ও পোশাক খুলে পরিচয় নিশ্চিত করা। পরিস্থিতির জটিলতা দূর করতে সেফিরো এক মুহূর্ত দেরি না করে আইকের শরীরে বিশাল পরিমাণ দানবীয় শক্তি প্রবাহিত করে। গার্ড আইকের মধ্যে থেকে বিশাল শক্তির উৎস অনুভব করে, তাই এক মুহূর্ত দেরি না করে পরীক্ষা ছাড়াই তাকে ভেতরে যেতে দেয়। অবশেষে দুর্গে প্রবেশের পর দুর্গের বিশাল আকার দেখে সে অবাক হয়ে যায়। ডিমন লর্ড ইচ্ছা করে দুর্গটিকে এত বিলাসবহুলভাবে নির্মাণ করেছেন যেন তার ক্ষমতা ও আধিপত্য সবার কাছে সুস্পষ্ট হয়। এমনকি ডিমন লর্ডের কক্ষে যাওয়ার পথটিও ভীষণ দীর্ঘ ছিল, কিন্তু সেফিরোর এতে কোনো সমস্যা হচ্ছিল না, কারণ সে সহজে বাতাসে ভেসে চলতে পারত। আইক সেফিরোর উড়ে যাওয়ার দক্ষতা দেখে বেশ অভিভূত ছিল, কিন্তু দুঃখের বিষয় সে নিজে এখনো এই জাদুকে পুরোপুরি আয়ত্ত করতে পারেনি। দর্শন কক্ষে পৌঁছানোর পর সেফিরো আইকে নির্দেশ দেয় বাইরে অপেক্ষা করতে। সে একাই ভিতরে যায় আইকের উপস্থিতি রিপোর্ট দিতে। আইক বাইরে অপেক্ষা করতে থাকে, কিন্তু তার মন নানান শঙ্কায় আচ্ছন্ন হয়ে পড়ে। ডিমন লর্ড ইতিহাসের সবচেয়ে শক্তিশালী দানব, যার হৃদয় পাষাণের চেয়েও কঠিন। গুজব বলে এই ডিমন লর্ড মানুষদের উপর সর্বদা আধিপত্য বিস্তার করে এসেছে। তবে আরেকটি কথাও প্রচলিত আছে, যদি কেউ সত্যিকারের প্রতিভাবান হয় এবং দানব জাতির জন্য উপকারী হতে পারে, তাহলে ডিমন লর্ড তাকে সদরে গ্রহণ করেন। সেফিরোর নির্দেশে আইক ডিমন লর্ডের কক্ষে প্রবেশ করে, কিন্তু ভেতরে গিয়ে তার সমস্ত কল্পনা সীমানা ছাড়িয়ে যায়। ভয়ঙ্কর রক্তপিপাসু নির্দয় এবং স্বৈরশাসক ডিমন লর্ড আসলে একজন মেয়ে। ডিমন লর্ড তখন আইকের কৃতিত্বের প্রশংসা করেন, কারণ সে মাত্র এক সপ্তাহের মধ্যে একটি শহর দখল করেছে। কিন্তু আইক সেই বিজয়ের সমস্ত কৃতিত্ব তার বস সেফিরোকে দিয়ে দেয়। ডিমন লর্ড আইকের বিনয় দেখে হেসে বলে, আমি কখনোই ভেবেছিলাম না যে তোমার আচরণ একজন মানুষের মতো হবে। এই মুহূর্তে সেফিরো আইকের আসল পরিচয় প্রকাশ করে। সে হলো জাদুকর রমবার্গের পোতা, যাকে জাদুর দুনিয়াতে গার্ডেন অফ হেলের মর্যাদা দেওয়া হয়েছে। ডিমন লর্ড তখন গভীর দৃষ্টিতে আইকের দিকে তাকিয়ে বলে, তার বিনয়, বুদ্ধিমত্তা, কৌশল সবকিছু যেন তার মহান দাদা রমবার্গের প্রতিচ্ছবি বহন করে। সম্ভবত এই কারণে তুমি শহরটি দখল করতে পেরেছ কোনো রক্তপাত ছাড়াই। কিন্তু আইক নিজেও একজন মানুষ, লোকেদের হত্যা করার এই নিষ্ঠুর সিদ্ধান্ত নিতে পারবে না। তাই সে এবার ডিমন লর্ডের সামনে নিজের মতামত প্রকাশের অনুমতি চায়। আইক ব্যাখ্যা করে, মানুষরা ডিমনদের ভয় পায়, কিন্তু শুধুমাত্র ভয় দেখিয়ে কখনো সমস্যার সমাধান হয় না। যদি আমরা শত্রুপক্ষের নেতাকে হত্যা না করে তাকে ক্ষমা করি, যদি তাকে নিজের শহরের উন্নতির জন্য কাজ করার সুযোগ দিই, তবে সে আমাদের প্রতিদ্বন্দ্বী নয় বরং সহযোগী হয়ে উঠবে। এই শুনে ডিমন লর্ড বুঝতে পারেন যে আইক অন্য ডিমনদের মতো নয়, বরং সম্পূর্ণ আলাদা। তাই এরপর সে আইকের মুখোশের আড়ালে লুকিয়ে থাকা প্রকৃত চেহারা দেখতে চাইবে, এই বলে ডিমন লর্ড চলে যায়। তখন আইক সুস্থির নিঃশ্বাস ফেলে, কারণ যদি এই মুখোশ খুলে যেত তাহলে ডিমন লর্ড এক মুহূর্ত দেরি করতেন না তাকে শেষ করে দিতে। এরপর সেফিরো আইককে তার প্রাপ্ত পুরস্কারের কথা বলে, যদিও এখনো জানা যায়নি পুরস্কারটি আসলে কি। টেলিপোর্ট করে ফিরে আসতেই আইক দেখে তার টেবিলে রাখা সমস্ত খাবার শেষ হয়ে গেছে, আর পাশেই ঘুমিয়ে রয়েছে সে দাসী মেয়ে। আইক আসাতেই মেয়েটি আতঙ্কে লাফিয়ে ওঠে এবং কেঁদে কেঁদে ক্ষমা চাইতে থাকে। তার এমন অবস্থা দেখে আইক কিছুক্ষণ স্তব্ধ হয়ে যায়। মেয়েটি জানায় সে একজন দাসী, তাই সবাই তাকে নাম্বার 13 বলে ডাকে। তবে তার মা ভালোবেসে তাকে সাথী বলে ডাকতো। যেহেতু সাথী জানে যে আইক একজন মানুষ, তাই সে ছেড়ে না দিয়ে ব্যক্তিগত পরিচালিকা হিসেবে রেখে দেয়। আইকের কথা শুনে সাথী আনন্দে কেঁদে ফেলে। পরদিন সকালে আইক যখন তার বাহিনীর কাছে পৌঁছায়, তখন জিরন তাকে অভিনন্দন জানায় তার নতুন পদোন্নতির জন্য। আসলে ডিমন লর্ড তাকে পুরস্কার হিসেবে আইভেলিয়া শহরের নতুন লর্ড হওয়ার এক বিশাল দায়িত্ব দিয়েছেন, কিন্তু সে শহরে ভবিষ্যতে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। তার কাজ হবে প্রথমে আইভেলিয়াকে দখল করা এবং তাদের উপরে দ্বিগুণ কর আরোপ করা। যদিও এটি মাত্র একটি ছোট শহর, তবু তার কৌশলগত অবস্থান ডিমন লর্ডের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইক জানে ভবিষ্যতে যদি কোনো দেশ এই শহরে আক্রমণ চালায়, তবে খুব শীঘ্রই শহরের পতন হয়ে যাবে। প্রথম কাজ হলো শহরের প্রতিরক্ষা ব্যবস্থা পুনর্গঠন করা। কিরণের হিসাব অনুযায়ী ওয়াল মেরামত করতে অন্তত 6 মাস লাগবে। আইক মাত্র 1 মাসের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেয়। এই সিদ্ধান্ত শুনে কিরণ বিস্মিত হয়ে ওঠে। এই কাজে আইক সাধারণ মানুষের সঙ্গে তার নিজস্ব বাহিনীও পাঠায়। মানুষ আর ডিমান্ডরা একসঙ্গে শ্রম দিয়ে দেওয়াল মেরামত করতে থাকে। শুধু তাই নয়, আইক কাজকে 8 ঘন্টা 3টে শিফটে বিভক্ত করেছে, আর কর্মীদের উৎসাহিত করতে কাজের বিনিময়ের মূল্যও দিচ্ছে। একটি বিশাল পাথরকে কেউ সরাতে পারছিল না, তাই সে নিছক এক জাদু ব্যবহার করে সেটিকে ধূলিসাৎ করে ফেলে। এখন কিরণ নিশ্চিত যে তার আইকের নেতৃত্বে থাকা একেবারেই সঠিক সিদ্ধান্ত ছিল। সে বিশ্বাস করে আইকের এমন প্রতিভার জন্য সে একদিন ডিমন লর্ড হয়ে উঠবে। এরপর ডিমন বাহিনী মানব জাতির দেশ রোজালিয়ার উপর আক্রমণ শুরু করে। রোজালিয়ার সবচেয়ে দক্ষ জাদুকররাও শক্তিশালী ডিমন বাহিনীর সামনে টিকতে পারে না।
মাত্র কিছুক্ষণের মধ্যে রোজালিয়ার প্রথম দুর্গ ধ্বংসস্তূপে পরিণত হয়। ডিমন বাহিনী ভয়ঙ্কর যোদ্ধারা দুর্বল মানুষদের উপরে ঝাঁপিয়ে পড়ে। শহরের প্রতিটি কোণে চলতে থাকে রক্তক্ষয়ী সংঘর্ষ। এদিকে ডিমন লর্ড যুদ্ধের পরিস্থিতির ব্যাপারে খবর পেয়ে যায়। তিনি বুঝতে পারেন রোজালিয়া ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তবে এখন তারা প্রতিবেশী রাজ্যগুলির সঙ্গে জোট বাঁধছে যাতে যুদ্ধের দিশা পরিবর্তন করতে পারে। তিনি জানতেন যখন মানবজাতি চরম সংকটে পড়ে তখন তারা সব ভুলে ঐক্যবদ্ধ হয়ে ওঠে। তাই রোজালিয়া রাজ্যকে পতন করতে তিনি আইককেই এই দায়িত্ব দেন। অন্যদিকে আইক রাজপ্রাসাদে বসে অসংখ্য নথিপত্রের কাজ করছিল। আইভেলিয়া দখল করে লর্ড হওয়ার পর তার দায়িত্ব বহুগুণ বেড়ে গেছে। কিন্তু এদিকে রোজালিয়া রাজ্য দ্রুত আইকের দ্বারা দখলকৃত দুর্গটি পুনরুদ্ধার করতে চায়। তারা কোনো ঝুঁকি নিতে রাজি নয়। তাই রোজালিয়া রাজ্যের এক নারী যোদ্ধাকে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয় এই অভিযানে নেতৃত্ব দেওয়ার জন্য। তবে লক্ষ্য একটাই, পরাজয়ের কলঙ্ক মুছে ফেলে প্রতিবেশী রাজ্যগুলির কাছে নিজের শক্তির প্রমাণ দেওয়া। রাজধানী রোজালিয়ায় জীবনযাপন এখন স্বাভাবিক, কিন্তু শহরের এক প্রতারক লোক নিজের কৌশলে মানুষদের ধোঁকা দিচ্ছিল। সে কাপের নিচে এক বল লুকিয়ে রেখে বলে যে কেউ সেটি খুঁজে বের করতে পারবে তার টাকা ডবল হয়ে যাবে। সাথী বেশ আগ্রহী হয়ে খেলা দেখতে থাকে এবং একসময় চেষ্টা করার সিদ্ধান্ত নেয়, কিন্তু তার কাছে কোনো টাকা নেই। প্রতারক ব্যক্তি সাথীর দিকে নোংরা দৃষ্টি দিয়ে বলে, তোমার কাছে টাকা না থাকলেও সমস্যা নেই, যদি তুমি খেলতে চাও তবে তুমি অন্য কিছুও বাজি ধরতে পারো। সাথী 3টি কাপ হাওয়ায় তুলে দিলে দেখা যায় সেখানে কোনো বল নেই। এই দেখে আশেপাশের লোক ঝামেলা লাগিয়ে দেয় এবং তাদের টাকা ফেরত দেওয়ার আবদার করে। আইক দ্রুত সাথীকে টেনে সেখান থেকে সরিয়ে নেয়। ডেমন লর্ডের নির্দেশ অনুসারে আইক সাধারণ মানুষের ছদ্মবেশ নিয়ে রোজালিয়ায় গোপন নজরদারিতে এসেছে। সে লক্ষ্য করে রোজালিয়ার সৈন্যরা ব্যস্তভাবে কোনো গন্তব্যে ছুটে যাচ্ছে। তাদের তৎপরতা দেখে আইকের সন্দেহ হয় রাজ্য সংযুক্তি জোট হলো মানব রাজ্যগুলোর মধ্যে গড়া এক প্রতিরক্ষা চুক্তি। যখন কোনো একটি মানব রাজ্য ডিমনদের দ্বারা আক্রমণ হয় তখন সব মানব রাজ্য জোটবদ্ধ হয় ডিমন আর্মির মোকাবিলা করার জন্য। তাদের গতিবিধি দেখে তার মনে হয় যে এখন এই রাজ্য হয়তো সেটিই করছে। এর আগে যতবার মানব জাতি জোটবদ্ধ হয়েছে ততবারই ডিমন বাহিনীর পরাজয় হয়েছে। এই শুনে সাথীর চোখ বিস্ময়ে বড় হয়ে যায়। সে বলে, তাহলে আসন্ন যুদ্ধ কি সত্যি এড়ানো সম্ভব নয়? সেই হলে তো তুমি যুদ্ধে পরাজিত হবে। যদি মানুষের রাজত্ব ফিরে আসে তবে তার অবস্থা সে শিশুগুলোর মতোই হয়ে যাবে। তাকেও দাসত্বের শৃঙ্খলে বন্দী হয়ে পড়তে হবে। আইক বুঝতে পারে সাথীর আতঙ্ক, তাই সাথীর মাথায় হাত রেখে আশ্বস্ত করে বলে, চিন্তার কিছুই নেই, কারণ বর্তমান ডিমন লর্ড কেবল শক্তিশালী নয়, তিনি অসাধারণ বুদ্ধিমত্তার অধিকারী। তাকে এত সহজে পরাজিত করা সম্ভব নয়। ঠিক তখনই সে প্রতারক লোকটি এক বডি বিল্ডার সঙ্গে নিয়ে হাজির হয়, কারণ কিছুক্ষণ আগেই সাথী তার কুকীর্তি সকলের সামনে প্রকাশ করে দিয়েছিল। তাই লোকটি সাথীকে সঙ্গে নিয়ে যাওয়ার আবদার করে। কিন্তু আইক কি এত সহজে তার পরিচালিকাকে প্রতারকের হাতে তুলে দেবে? চারপাশ নির্জন থাকায় আইক জাদু ছড়ি সক্রিয় করে এক মুহূর্তের মধ্যে তার পা জমিয়ে দেয় আর চারপাশে ছড়িয়ে দেয় ধারালো বরফের শোলাকা, যাতে সে পালাতে না পারে। তারপর ধীরে ধীরে আইক প্রতারকের দিকে এগিয়ে যায়। তবে তার লক্ষ্য ছিল এই দেশের প্রকৃত পরিস্থিতি জানা, কিন্তু প্রতারক সত্যিটা কিছুতেই বলতে চায় না। আইক জাদু নিক্ষেপ করে তাকে এক তীব্র ব্যথা দেয় আর হুঁশিয়ারি দেয়, যদি সে সত্যটা না বলে তবে তার জীবন নিয়ে খেলা হবে। প্রতারক আর সহ্য করতে না পেরে ভয়ে কাঁপতে কাঁপতে সব ফাঁস করে দেয়। প্রথমে আইক জানতে চায় রোজালিয়া সেনাবাহিনী কি পরিকল্পনা করছে। সে বলে রোজালিয়া রাজ্যের সঙ্গে অন্য রাজ্য জোটবদ্ধ হওয়ার আগেই এই রাজ্যের সৈন্যরা ডিমন লর্ডের বাহিনীর বিরুদ্ধে প্রতিশোধ নিতে চায়। বিষয়টি আইকের কাছে একদম যৌক্তিক মনে হয়। যদি রোজালিয়া জিতে যায় তবে তারা নিজেদের অবস্থা আরও শক্তিশালী করবে এবং পার্শ্ববর্তী রাজ্যের চোখে শ্রদ্ধার পাত্র হয়ে উঠবে। কিন্তু যদি তারা হেরে যায় তবে তারা মিত্র রাজ্যের কাছে অপমানিত হবে। আইক জানতে চায় রোজালিয়া কোথায় আক্রমণ করতে যাচ্ছে। সে জানালো যে তাদের লক্ষ্য হলো আইভেলিয়া, কারণ খবর পেয়েছে দুর্গের প্রাচীর আগেই ক্ষতিগ্রস্ত হয়েছে, ফলে প্রতিরক্ষা এখন দুর্বল। আইভেলিয়া সে রাজ্য যেখানে আইক অবস্থান করছে। রোজালিয়া তার বাহিনী নিয়ে আক্রমণের জন্য তারা আইভেলিয়ার দুর্গের কাছে পৌঁছায় আর পুরো আক্রমণের নেতৃত্ব দিচ্ছে হোয়াইট নাইট বাহিনীর ক্যাপ্টেন অ্যালিস্টিয়া। তারা আক্রমণ শুরু করবে ঠিক সেই মুহূর্তেই মাটির নিচ থেকে একদল কঙ্কাল সৈন্য উঠে আসে। এই সময়ে দুর্গের পেছন থেকে ডিমন বাহিনী তীর ছুটতে শুরু করে। মুহূর্তের মধ্যে একের পর এক সৈন্য মাটিতে লুটিয়ে পড়তে লাগে। চারিদিক থেকে এমন প্রবল আক্রমণে অ্যালিস্টিয়া দিশেহারা হয়ে পড়ে। তার বাহিনী ক্রমেই দুর্বল হয়ে পড়ছিল আর প্রতিশোধ করা অসম্ভব হয়ে উঠছিল। পরিস্থিতি গুরুতর অবস্থা বুঝতে পেরে সে দ্রুত পিছু হটার নির্দেশ দেয় এবং সৈন্যদের নিয়ে রোজালিয়ার দিকে সরে যায়। সবকিছু যেমনটা অনুমান করা হয়েছিল, হোয়াইট নাইট বাহিনী ঠিক সেইভাবেই হামলা চালিয়েছে যেভাবে আইক পূর্বাভাস দিয়েছিল। আর জিরন আইকের দূরদর্শিতা ও বুদ্ধিমত্তার প্রশংসা করে, কারণ সে আগে শত্রুদের গতিবিধি আন্দাজ করতে পেরেছিল। কিন্তু এক অদৃশ্য শত্রু তাদের পেছন থেকে এক
তীক্ষ্ণ তীর ছুড়ে দেয়, যা আইকের গায়ে গিয়ে আঘাত হানে এবং সে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে। এদিকে শত্রু বাহিনীর কমান্ডার ক্ষোভে ফেটে পড়ল যখন জানতে পারল যে হোয়াইট নাইট বাহিনী সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এই ভুলের জন্য সে অ্যালিস্টিয়াকে বন্দী করার আদেশ দেয়। এই কথা শুনে সৈন্যটি উদ্বিগ্ন হয়ে পড়ল, কারণ অ্যালিস্টিয়া ছিল দেশের অন্যতম দক্ষ ও নির্ভরযোগ্য কমান্ডার। তার বন্দিত্ব পুরো বাহিনীর মনোবলে ভয়াবহ প্রভাব ফেলতে পারে, কিন্তু সেই অহংকারী কমান্ডার তবুও নিজের সিদ্ধান্তে অটল থাকে। এদিকে আইক অবশেষে জ্ঞান ফিরে পেল। আহত অবস্থায় ধীরে ধীরে চোখ খুলতেই দেখতে পেল কমান্ডার তার পাশেই ঘুমিয়ে আছে। সেফিরও জানালো সে নিজে আইককে এখানে এনে ক্ষত সারিয়ে তুলেছে। সে জানতে চাইল আসলে কি ঘটেছিল। সেফিরও ব্যাখ্যা করলো এক গুপ্তঘাতক পেছন থেকে আইকের উপরে হামলা করেছিল, কিন্তু এখন সে দ্রুত জাদুর সাহায্যে তাকে নিরাময় করে দিয়েছে। কিন্তু কমান্ডার ইতিমধ্যেই জেনে গিয়েছিল আইক সেই যুদ্ধে একজন মানুষেরও প্রাণ নেয়নি। এতে তিনি গভীরভাবে চিন্তিত ছিলেন। যদি ডিমন লর্ড এই কথা জানতে পারেন তাহলে কঠিন শাস্তির মুখোমুখি হতে পারে। আইক বলল, আমার লক্ষ্য হলো শুধু যুদ্ধ করা নয়, আমি এমন এক পৃথিবী করতে চাই যেখানে মানুষ ও ডিমনরা একসঙ্গে বসবাস করতে পারে। সে চলে যাওয়ার পর আইক সেই তীরটি তুলে নিল যা তাকে বিদ্ধ হয়েছিল। এই তীরটি তাকে পেছন থেকে ছাড়া হয়েছিল, অর্থাৎ হয় শত্রুরা ইতিমধ্যে শহরের ভেতরে প্রবেশ করেছে অথবা ডিমন বাহিনীর মধ্যে কোনো বিশ্বাসঘাতক লুকিয়ে আছে। ঠিক তখনই দরজা নকের শব্দ শুনি আইক দ্রুত তার মুখোশ পরে নিল। সামনে দাঁড়িয়েছিল লিত ও সাতি। দুজনেই আইকের নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিল, কিন্তু আইকের অবস্থা নিয়ে ভাবার বদলে তারা নিজেদের মধ্যে ঝগড়া শুরু করলো এই নিয়ে যে কে আইকের সব থেকে কাছের। লিত যখন একেবারে দুষ্টুমি করতে শুরু করলো তখন জিরন আর দেরি না করে তাকে বাইরে বের করে দিয়ে দরজা শক্ত করে বন্ধ করে দিল। এতে সাথী জিরনকে কৃতজ্ঞতা জানালো। আইক জিরনকে এক কাজের নির্দেশ দিল যে কোনো হোয়াইট নাইট রোজ দলের বর্তমান ক্যাপ্টেন কোথায় আছে তা খুঁজে বের করতে। কয়েকদিন তদন্তের পর জিরন রিপোর্ট দিল যে অ্যালিস্টিয়াকে বন্দী করা হয়েছে, কারণ ব্যর্থতার জন্য তাকে শাস্তি দেওয়া হয়েছে। আইক একাই অ্যালিস্টিয়ার সঙ্গে দেখা করতে যেতে চায়, কিন্তু লিলি দ্রুতই তার পিছু নিল। সে বলল শত্রু খুব বিপজ্জনক, তাই সে তার সুরক্ষার জন্য যাচ্ছে। কিন্তু সত্যি বলতে লিলিত শুধু আইকের সঙ্গে কিছুটা সময় কাটানোর জন্য এসেছিল। আইক অনিচ্ছা সত্ত্বেও রাজি হয়, তবে লিলিতকে সাবধান করলো জেলের এলাকায় কোনো শব্দ না করতে। কিন্তু কথাটা শেষ হওয়ার আগে লিলিত হঠাৎ দৌড়ে গিয়ে দুইজন প্রহরীকে এক ঘুষিতে ধরাশায়ী করে ফেলে। ভেতরে ঢুকে আইক বুঝতে পারলো কারাগারটা বিশাল, তাই অ্যালিস্টিয়াকে খুঁজে পেতে অনেক সময় লাগবে। লিলিত পরিস্থিতি দেখে সঙ্গে সঙ্গে তার মনের নিয়ন্ত্রণ করার ক্ষমতা ব্যবহার করে কারাগারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে বাধ্য করলো সব তথ্য ফাঁস করতে। তাতে জানা গেল অ্যালিস্টিয়াকে কারাগারের সর্বোচ্চ তলায় বন্দী রাখা হয়েছে, কিন্তু উপরে ওঠার আগে প্রহরীরা আসতে থাকে। আইক দ্রুত চাবি নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো, আর লিলিত প্রহরীদের আটকানোর জন্য নিচে থেকে গেল। একটু খোঁজাখুঁজির পর আইক অবশেষে অ্যালিস্টিয়ার কারাগারের কাছে পৌঁছালো, কিন্তু দরজা খুলে দেখলেও ঘরটা একদম ফাঁকা। অপ্রত্যাশিতভাবে এক কোণ থেকে অ্যালিস্টিয়া তার উপর আক্রমণ করার চেষ্টা করলো, তাই আইক তাকে মাটিতে ফেলে দিল। প্রথমে অ্যালিস্টিয়া মনে করলো আইক এখানে এসেছে একজন পরাজিত যোদ্ধার দুর্দশা নিয়ে হাসাহাসি করতে, কিন্তু বাস্তবে আইকের উদ্দেশ্য ছিল সম্পূর্ণ ভিন্ন। সে নিশ্চিত হতে চেয়েছিল আগের বারে শহরে পাঠানো সেই হত্যাকারী কি আসলে অ্যালিস্টিয়ার পাঠানো লোক ছিল কিনা, কারণ আইক বিশ্বাস করতে পারছিল না যে ডিমন লর্ড বাহিনীর মধ্যে একজন বিশ্বাসঘাতক লুকিয়ে থাকতে পারে। অ্যালিস্টিয়ার মনে হতে থাকে আইকের মধ্যে আদৌ কোনো ডিমনদের বৈশিষ্ট্য আছে কিনা। ঠিক তখনই বাইরে বিপুল সংখ্যক প্রহরী এসে হাজির হয়ে আইকের জন্য নতুন এক দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ালো। সেই সুযোগটায় কাজে লাগিয়ে অ্যালিস্টিয়া মুহূর্তের মধ্যে আইকের গলায় এক ছুরি ধরে জানতে চাইলো আইক কি সত্যি একজন মানুষ কিনা। গার্ডগুলি দলে দলে ছুটে আসতে থাকে, আর অ্যালিস্টিয়া বারবার আইককে প্রশ্ন করতে থাকে সে আসলেই কে। সে ভেবেছিল এই সামান্য ছুরিটাই আইকের নিয়ন্ত্রণের জন্য যথেষ্ট হবে, কিন্তু মুহূর্তের মধ্যে আইক মনের শক্তি নিয়ন্ত্রণের জাদু ব্যবহার করে, ফলে চারপাশে সবাই সম্পূর্ণ অচল হয়ে পড়ে। অ্যালিস্টিয়ার মনে হয় যেন পুরো সময়টাই থেমে গেছে, কিন্তু বাস্তবে আইকের জাদু কেবল তাদের স্নায়ুগুলোকে সাময়িকভাবে অবশ করে দিয়েছে। এরপর আইক তার জাদুর ছড়ি তোলে এবং এক মন্ত্র ব্যবহার করে এক ঝটকায় সবাইকে ছিটকে ফেলে দেয়। এখন সামনে কেবল একজন দাঁড়িয়ে আছে, এক বিশালদেহী যোদ্ধা যে আড়াল থেকে হামলা করার চেষ্টা করে, কিন্তু আইক দ্রুত গতিতে পাশ কাটিয়ে যায় এবং ব্ল্যাক ফোর্স নামে এক শক্তিশালী জাদু ব্যবহার করে যা সেই যোদ্ধাকে নিচে ফেলে দেয়। তবে আইক মুহূর্তের মধ্যে জাদুর ব্যবহার করে তাকে বাঁচিয়ে নেয়। অ্যালিস্টিয়া বিস্মিত হয়ে যায়, কিন্তু তার শরীর তখন এতটাই অবশ ছিল যে সে নড়াচড়াও করতে পারছিল না। এরই মধ্যে মেঝেতে ক্রমশ ফাটল ধরতে শুরু করে এবং সেও নিচে পড়ে যায়। সৌভাগ্যবশত আইক সময় মতো উড়ে এসে অ্যালিস্টিয়াকে ধরে ফেলে। প্রথমবারের মতো কাউকে এত কাছ থেকে সাহায্য পেতে অ্যালিস্টিয়া লজ্জায় মুখ নামিয়ে ফেলে। এরপর আইক নিজেকে ডিমন লর্ডের সপ্তম বাহিনীর কমান্ডার হিসেবে পরিচিত দেয়। তখন আইক অ্যালিস্টিয়াকে জানায় সে ডিমন লর্ডের একানিষ্ঠ সৈনিক,
তাই সে কিভাবে মানুষ হতে পারে। আইক জানতে চায় অ্যালিস্টিয়ার কি সত্যি গুপ্তঘাতক পাঠিয়েছিল তাকে হত্যা করার জন্য, কিন্তু অ্যালিস্টিয়া একজন সাম্রাজ্যের গর্বিত জেনারেল, কিছুতেই মাথা নত করতে চায় না। প্রাণ গেলেও সে তার পক্ষের কথা ফাঁস করবে না। অ্যালিস্টিয়ারের এই অবিচল দৃঢ়তা দেখে আইক তাকে দেওয়ালে চেপে ধরে মাইন্ড রিডিং জাদু ব্যবহার করে। তাকে দেখে লিলিথ ভাবে আইক হয়তো অন্ধকার কোনো উদ্দেশ্য নিয়ে এসেছে। এরপর আইক অ্যালিস্টিয়াকে শান্তভাবে বিদায় জানিয়ে চলে যায়। লিলিথের দিকে একবারও তাকায় না। আইক চলে যেতে দেখে অ্যালিস্টিয়ার ভেতরে ভেতরে ক্ষুব্ধ হয়ে ওঠে। আইক হয়তো শুধু তাকে অপমান করতে এসেছিল, কিন্তু আইক পেছনে ফিরে শান্ত স্বরে জানায় ব্যাপারটা মোটেও তা নয়। সে মাইন্ড রিডিং করে বুঝতে পেরেছিল অ্যালিস্টিয়া একজন সৎ ও সাহসী যোদ্ধা। শেষে আইক অ্যালিস্টিয়াকে অনুপ্রাণিত করে সে যেন কখনোই হাল না ছাড়ে, বরং নতুন কৌশল নিয়ে ডিমন লর্ড বাহিনীর মুখোমুখি হওয়ার জন্য শক্তি সংগ্রহ করে। এই এক যুদ্ধ যেখানে পরাজয় মানে শেষ নয়, বরং নতুন শুরু। আইকের এমন আচরণে অ্যালিস্টিয়া ভীষণ বিভ্রান্ত হয়ে পড়ে। আইক একটি স্পেশাল পোর্টাল খুলে চলে যায়। আইক মানুষদের রাজ্যের রাজধানীতে সংগ্রহ করা এক ব্যাগ চাল এনেছে। তখন তার আসল লক্ষ্য সাথীর কাছে ব্যাখ্যা করে এই শহর থেকে দ্বিগুণ কর আদায় করার নির্দেশ রয়েছে। তবে এই শহরটা মূলত কৃষি প্রধান, জমিগুলো উর্বর, কিন্তু এখানে প্রধানত গম চাষ করা হয় যার উৎপাদন খুব কম। যদি গমের বদলে ধান চাষ করা হয় তাহলে উৎপাদন বহুগুণ বেড়ে যাবে। চালের ফলন বেশি হলে শ্রমিকরা কৃষির বাইরে অন্যান্য শিল্পের কাজেও সুযোগ পাবে, ফলে শহরের সামগ্রিক উন্নতি ঘটবে। তবে সাথী যেহেতু পড়াশোনায় দুর্বল, তাই সে আইকের কথা ঠিকমতো বুঝতে পারে না। আইক সহজ করে বলে আমি চাই এই দেশটা ধনী হোক, মানুষ যেন পেট ভরে খেয়ে ভালোভাবে বাঁচতে পারে। যখন তারা ভালো থাকবে তখন কর দেওয়াও সহজ হবে, আর আমি আমার লক্ষ্য পূরণ করতে পারবো। তখন আইক সাথীকে খাবার রান্নার দায়িত্ব দেয়, কিন্তু সাথী কখনো রান্না করেনি। সে অবাক হয়ে বলে আমি জানি না চাল কিভাবে রান্না করতে হয়। তবে আইক নিজেও রান্না জানে না। আসলে আইক তার দাদার কাছ থেকে বহু সভ্যতার জ্ঞান পেয়েছে, কিন্তু রান্না করার মতো সাধারণ কাজ কখনোই শেখেনি। সাথী আইককে খুশি করার জন্য নিজের সর্বোচ্চ চেষ্টা করবে বলে জানায়। এরপর আইক ডিমন লর্ড সেনার 7ম ব্রিগেডকে একত্রিত করে, কারণ বাহিনীর মধ্যে কে বিশ্বাসঘাতক তা খুঁজে বের করাটা এখন সবচেয়ে জরুরি ছিল। আইক নিজের মনে বিশ্লেষণ করছিল সেটা তো হোয়াইট নাইট বাহিনী ছিল না, কেউ সেই সময় আইকের উপরে হামলা করেছিল যাতে প্রথম সন্দেহ অ্যালিস্টিয়াকে করা হয়। আইক তখন নিজের শক্তিশালী মাইন্ড রিডিং জাদু ব্যবহার করে চারপাশের ডিমন যোদ্ধাদের মনের কথা পড়তে শুরু করলো। কিছুক্ষণ পর আইক হঠাৎ এক যোদ্ধার অন্তরের গভীরে লুকিয়ে থাকা উদ্বেগময় চিন্তাধারা শুনতে পেল। এই বিষয়টি জানতে পেরে সে স্যাফিরোর কাছে যায়। স্যাফিরো আগে থেকে সন্দেহ করেছিল যে বাহিনীর মধ্যে একজন বিশ্বাসঘাতক আছে। আইক জানায় সে প্রতারক হলো একচোখা গবলিন যার নাম চেস। অন্যদিকে চেস জানতে পারলো আইক পুরোপুরি সুস্থ হয়ে কমান্ডারের সঙ্গে দেখা করতে গেছে। এই শুনে সে রেগে যায়। তবে অনুচররা জানালো তীরটা সরাসরি আইকের হৃদয়ে বিদ্ধ হয়েছিল, তবু সে বেঁচে আছে। ঠিক তখনই এক সৈনিক দৌড়ে এসে জানালো আইক স্যার তার সঙ্গে দেখা করতে এসেছে। সে বুঝতে পারলো তার পরিচয় ফাঁস হয়ে গেছে। কোনো সময় নষ্ট না করে সে দ্রুত তার সঙ্গীদের জড়ো করলো যাতে সে আইকের মোকাবিলা করতে পারে। আইক একা এখানে এসেছে দেখে সে আত্মবিশ্বাসে ভরপুর হয়ে উঠল। তার মনে হচ্ছিল এবার সে সহজে আইকের মোকাবিলা করতে পারবে, কিন্তু আইক ছিল একেবারে নির্লিপ্ত, যেন এক বিপদ তার জন্য কোনো নতুন ব্যাপার নয়। চেস স্বাগত জানাতে পুরো সৈন্য নিয়ে এসেছিল। আইক জানতো চেস যে পরিকল্পনা করছে তা মোটেও ঠিক নয়, তবু সে বিন্দুমাত্র বিচলিত না হয়ে বলে সত্যি বলতে আমি লজ্জিত। আগের দিন পিছন থেকে কেউ একজন আমার উপরে আক্রমণ করেছিল, তাই এবার আমি আর ভুল করব না। শেষ মুহূর্তের মধ্যে বুঝে গেল আইক পুরোপুরি প্রস্তুত হয়ে এসেছে, কিন্তু এত সহজে সে হার মানতে রাজি নয়। তার সেনাবাহিনী আইকের বাহিনীর দ্বিগুণ, তাই আজ আইকের পালানোর কোনো পথ নেই। কিন্তু চেস কিছু বোঝার আগে আকাশ বিদীর্ণ করে বিশাল অগ্নিপিণ্ড তার বাহিনীর উপরে আছড়ে পড়তে লাগলো। এই ভয়ঙ্কর আক্রমণ দেখে চেস হতভম্ব হয়ে গেল, কারণ এটি তো কোনো সাধারণ জাদু নয়। আসলে কমান্ডার নিজেই সেখানে উপস্থিত ছিলেন। চেস ও তার যোদ্ধারা প্রাণ ভয়ে দৌড়ে পালাতে লাগলো, কিন্তু সেফিরো একের পর এক শক্তিশালী আক্রমণ করতেই থাকলো। মুহূর্তের মধ্যে পুরো শহর পরিণত হয় এক ভয়ঙ্কর অগ্নিকুণ্ডে। আইক বুঝতে পারলো এই আক্রমণের পরিণতি ভয়ঙ্কর হতে পারে। এদিকে আইকের সৈন্যরা এসে উপস্থিত হয়ে প্রতারকদের নির্মূল করতে লাগলো। আইক দ্রুত চেসকে খুঁজে বের করলো এবং কঠিন স্বরে বলল আত্মসমর্পণ করো, না হলে সবকিছুই হারাবে। কিন্তু এত কিছু হওয়ার সত্ত্বেও সে অনুসারীদের আইকের উপর হামলা চালাতে বলল। এই দেখে আইক জাদুশক্তি সক্রিয় করে একের পর এক প্রতিপক্ষকে ধ্বংস করতে লাগলো। কিন্তু এই সুযোগে চেস তার সৈন্যদের পেছনে ফেলে পালানোর সিদ্ধান্ত নিল, কারণ সে কখনোই তাদের প্রকৃত সঙ্গী বলে মনে করেনি, কারণ তারা কেবল তার বেঁচে থাকার জন্য বলিদানযোগ্য খেলনা ছিল। নিরুপায় হয়ে সে ধোয়ার জাদু ব্যবহার করে এবং একটি গোপন পথে পালিয়ে গেল। শহরের সীমানা পার হওয়ার পর সে এক প্রকার স্বস্তির নিঃশ্বাস ফেলল, কারণ কেউ আর তাকে অনুসরণ করছে না। আত্মবিশ্বাসে ভরপুর হয়ে সে প্রতি
প্রতিজ্ঞা করলো স্যাফিরোকে সে আর কোনোভাবেই ছাড়বে না। কিন্তু হঠাৎ আকাশ চিরে তার উপর নেমে আসলো এক অগ্নিপিণ্ড। মুহূর্তের মধ্যে স্তব্ধ হয়ে গেল যখন দেখলো আইক এতদূর পর্যন্ত তার পিছু নিয়েছে। আইক তার পিছনে একটি পোকা পাঠিয়েছিল যাতে তার অবস্থান শনাক্ত করতে পারে। এই কথা শুনে চেস ক্ষোভে ফেটে পড়ল এবং শেষ শক্তি দিয়ে আইকের উপরে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করলো। তবে আক্রমণ এতটাই দুর্বল ছিল যে আইক মুহূর্তের মধ্যে বাতাসের শক্তিতে তাকে ছিটকে ফেলে দিল। তারপর বাইন্ডিং ম্যাজিকের দ্বারা তাকে বেঁধে ফেললো। এবার পালানোর কোনো পথ না দেখে সে অবশেষে পরাজয় স্বীকার করে নিল। প্রথমে সে স্বীকার করলো আইক শুধু ডিমন লর্ড বাহিনীর একজন শক্তিশালী যোদ্ধা নয়, বরং বুদ্ধির দিক দিয়ে অনেক এগিয়ে। সেই কারণে একসময় চেস নিজে তাকে এক প্রস্তাব দিয়ে বলল, চলো একসঙ্গে ডিমন লর্ডের পুরো বাহিনীর নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নি। চেস যুক্তি দিল যে ডিমন জাতির প্রকৃত লক্ষ্য হলো মানব জাতিকে নিষ্ঠুরভাবে দমন করা, কারণ এই কাজটি করেই তারা আনন্দিত হয়। কিন্তু বর্তমান ডিমন লর্ড সেই নীতি অনুসরণ করছে না, বরং সে স্পষ্ট নির্দেশ দিয়েছে মানুষদের নির্বিচারে হত্যা করা যাবে না। এই সিদ্ধান্তে ডিমন জাতির অনেকেই ক্ষুব্ধ হয়ে উঠেছে। কিন্তু আইক তার প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করাতে চেস হঠাৎই এক ছুরি দিয়ে আক্রমণ চালানোর চেষ্টা করলো। তবে আইক আগে তার কৌশল বুঝে প্রস্তুত ছিল, ফলে এই চাল কোনো কাজে আসলো না। চেসের কথাবার্তা থেকে স্পষ্ট হয়ে উঠল যে তার আরো অনেক সহযোগী রয়েছে। ঠিক সেই মুহূর্তে স্যাফিরো এসে উপস্থিত হলো এবং সে নিজের পদ্ধতিতে তার মুখ খুলতে চাইলো। ঠিক তখনই জেস এক হৃদয় বিদারক চিৎকারে ফেটে পড়ল, যা দেখে আইক ভাবলো স্যাফিরো হয়তো এটি করেছে। কিন্তু প্রকৃতপক্ষে চেস আগে থেকে এক ভয়ানক বিষের শিকার হয়েছিল, যা ধীরে ধীরে তার শরীরে ছড়িয়ে পড়েছিল। আইক চেসকে বাঁচানোর চেষ্টা করলেও বিষ এতটাই শক্তিশালী ছিল যে কিছুতেই সেটির প্রভাব কমানো যাচ্ছিল না। স্যাফিরো তখন বুঝতে পারল চেসের সহযোগীরা একদমই বিশ্বাসযোগ্য নয়। তাই চেসকে সে ব্যক্তির নাম প্রকাশ করতে বলল যারা এই ষড়যন্ত্রের পেছনে রয়েছে। সেই সঙ্গে সে প্রতিজ্ঞা করল চেসের প্রতিশোধ সে নিজেই নেবে। শেষ মুহূর্তে চেস সেই প্রতারক ব্যক্তির নাম ফাঁস করে দিল। এরপরে চেস শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। কিন্তু স্যাফিরোর মতে যারা বিশ্বাসঘাতকতা করে তাদের এমনই পরিণতি হওয়া উচিত। এরপর এইসব ঘটনার পর ডিমন লর্ডের দরবারে আইক ও স্যাফিরোকে ডাকা হলো। সেখানে স্যাফিরো জানালো এই পুরো ষড়যন্ত্রের পেছনে রয়েছে তৃতীয় সেনা দলের কমান্ডার বাস্তু। সে শুধু আইককে নিজের দলেই নিতে চায়নি, বরং ডিমন লর্ড মানে তাকে উৎখাত করার পরিকল্পনা করছিল।